বাংলাদেশের রাজনীতিতে অবিস্মরণীয় এক বছর, ইতিহাসের পালাবদল বা নব ইতিহাসের সূচনা। বছর জুড়ে একের পর এক ঘটনায় সময়ের আবর্তে বদলে গেছে বাংলাদেশ। বছরের শুরুতে রাজনীতির মাঠে যাদের আধিপত্য ছিল, সময়ের চাকা ঘুরতেই যেন হারিয়ে গেছেন তারা। নজিরবিহীনভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত হয়েছেন বেখবর। সব মিলিয়ে 2024কে বলা যায় রাজনৈতিক নাটকীয়তায় দেশের ইতিহাস পালাবদলের একটি বছর। বছরটির শুরুই হয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠে এক মহা কর্মযজ্ঞের মধ্য দিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, টানা 15 বছরের শাসন শেষে চমকপ্রদ উন্নয়ন অভিযাত্রা নিয়ে এক নতুন শুরুর প্রতীক্ষায় শেখ হাসিনা। নির্বাচনে বিএনপি ও তার শরিকরা না আসলেও উৎসবমুখর প্রস্তুতি নিয়ে 7 তারিখের দিকে অগ্রসর হয় আওয়ামী লীগ সহ একাধিক রাজনৈতিক দল। স্বতন্ত্র বা ডামি প্রার্থীর আড়ালে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ও মনোনয়নের বাইরে সংসদে আসেন সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন, চিত্রনায়ক ফেরদৌস ও সাইদ খোকনের মতো ডজন ডজন নতুন মুখ। তবে স্বচ্ছতার প্রশ্নে নির্বাচিত হয়েও সমালোচিত হন একাধিক সাংসদ। মন্ত্রিত্বেও আসে বেশ কিছু নতুন মুখ। শুরুতে প্রায় সবকিছুই আওয়ামী লীগের হিসেব মতো চললেও বছরের মাঝামাঝি সময়ে সূচনা হয় এক অবিস্মরণীয় ঘটনার। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আবেদন করে হাইকোর্টে রিট দাখিল করেন কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। রিটের প্রেক্ষিতে 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। প্রতিবাদে পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ। 9 তারিখ দাবি মেনে নিতে 30 জুন পর্যন্ত সরকারকে আবারও সময় বেঁধে দেন তারা। তবে দাবি না মানায় 1 জুলাই চূড়ান্ত সুরাহার জন্য আবারও 4 তারিখ পর্যন্ত আলটিমেটাম দেয় তারা। এমন অবস্থায় আওয়ামী লীগ সরকারের একাধিক নেতা মন্ত্রীদের একগুয়েমি, ঔদ্ধত্য আর শিক্ষার্থীদের তাচ্ছিল্য করে দেয়া বক্তব্যে পরিস্থিতি গড়ায় আরও অবনতির দিকে। ধীরে ধীরে শিক্ষার্থীদের মাঝে জ্বলতে শুরু করে উত্তেজনার আগুন। ঠিক সেই মুহূর্তে আগুনে ঘি ঢালার কাজটি করে 14 জুলাই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। সবাই যখন শেখ হাসিনার থেকে দায়িত্বশীল একটি বক্তব্য আশা করছিল, ঠিক সেই মুহূর্তে পুরো পরিস্থিতি পাল্টে দেন তিনি। উপস্থিত এক সাংবাদিকের চাটুকারি প্রশ্নে তার রাজাকারের বাচ্চা বলা যেন বিস্ফোরণ ঘটায় শিক্ষার্থীদের মাঝে। প্রতিবাদে যখন উত্তাল হয়ে ওঠে পুরো দেশ, ঠিক তখন পরিস্থিতি সামাল দেওয়ার বদলে আরো উস্কে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরু হয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা। এমন অবস্থার মাঝেই 16 জুলাই রংপুরে পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারান আবু সাইদ। দেশের বিভিন্ন প্রান্তে ওয়াসিম, শান্ত, সবুজ আলী ও শাহজাহানদের হত্যার ঘটনায় নতুন মোড় নেয় জুলাই আন্দোলন। পরিস্থিতি বেগতিক। আন্দোলন ঠেকাতে 17 তারিখ বন্ধ করা হয় ইন্টারনেট। তবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কমপ্লিট শাটডাউনে রাস্তায় নামে শিক্ষার্থীরা। মুগ্ধ, ফায়াজ সহ এদিন শহীদ হন আরও 48 জন। ইন্টারনেট বন্ধ, তবুও নৃশংসতার এমন খবর ছড়িয়ে যায় সারা দেশে। এরপর রীতিমতো অগ্নিগর্ভ গোটা দেশ। তবে দিন যতই গড়িয়েছে ততই বিস্ফোরিত হয়েছে জনতা। প্রশাসনের নৃশংসতা, সংঘর্ষ পাল্টা সংঘর্ষে বড় হয়েছে মৃত্যুর মিছিল। অতঃপর এসেছে আগস্ট। 2 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত লাখো জনতা। ততদিনে ঝরে গেছে প্রায় সহস্র প্রাণ। এমন পরিস্থিতিতে ক্ষোভে ছাত্রদের 9 দফা বদলে যায় 1 দফায়, শুধুই সরকারের পতন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তখন থমথমে, গুমোট। তবে 4 আগস্টে যেন হঠাৎ বদলে যাচ্ছিল চিত্র। ঢাকার একাধিক স্থান দখল করে নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছাত্রদের মিছিলেও ব্যাপক হামলার ঘটনা ঘটে। এদিনও ঝরে যায় অন্তত 130 জনের প্রাণ। অবস্থা বেগতিক। যেন আর স্থির থাকতে পারছিলেন না ছাত্র সমন্বয়করা। এবার সবকিছুর শেষ দেখার পালা। এমন পরিস্থিতিতে আসে সেই যুগান্তকারী সিদ্ধান্ত। এক সিদ্ধান্তেই যেন উল্টে গেল ইতিহাসের পাতা। 6 তারিখ নয়, 5 তারিখেই হবে লং মার্চ টু ঢাকা। এবার শুধু রুদ্ধশ্বাস রাতটুকু পার করার অপেক্ষা।
ভোর হতেই ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে জনতা। বেলা গড়াতেই শুরু হয় জনস্রোত। প্রস্তুতি, অবস্থান, নিরাপত্তা বাহিনী, প্রতিরোধ, কোনো কিছুই আর সেই জনস্রোতকে ঠেকাতে পারেনি। শেষমেশ জীবন বাঁচাতে 16 বছরের মসনদ থেকে সেফ এক্সিট শেখ হাসিনার। জনগণের গণবিজয়, পতন গণভবনের, পতন আওয়ামী শাসনের। দেশের এমন ক্রান্তি লগ্নে কয়েক ঘন্টার ব্যবধানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। আসে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা। রাষ্ট্রপতির ভাষণেই মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে আন্দোলনে গ্রেফতার বহু সংখ্যক শিক্ষার্থী ও নেতাকর্মী। দীর্ঘদিন ধরে জেলে বন্দী অনেক রাজনৈতিক নেতাও এ সময় মুক্ত হন। অসুস্থ থাকা খালেদা জিয়াও এবার ভাষণ দেন হাসপাতাল থেকে। এতদিন ধরে যারা ছিলেন পরিচিত, ছিলেন চিহ্নিত আসামি, তারাও অবলীলায় পেয়ে যান কারামুক্তি। 5 তারিখেই দেশে বঙ্গবন্ধুর প্রায় সবগুলো মুরাল ও ভাস্কর্য ভাঙা হয়। আগুন জ্বলে ধানমন্ডি 32-এর বাড়িতে। শুরু হয় লুটপাট, বিশৃঙ্খলা। গভীর রাতে স্ট্রাইকে চলে যায় পুলিশ। ভেঙে পড়ে দেশের আইনি শাসন ব্যবস্থা। দেশ জুড়ে উৎকণ্ঠা, দেশের হাল কে ধরবে? সকল জল্পনা কল্পনা ছাপিয়ে ছাত্রদের সুপারিশেই প্রধান উপদেষ্টা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ছাত্রদের ডাকে দেশে ফেরেন ডক্টর ইউনূস, যাকে মাত্র কয়েকদিন আগেই মামলার শিকার হয়ে দ্বারস্থ হতে হয়েছিল আদালতে। তিনি এবার চলে এলেন দেশের চূড়ান্ত নেতৃত্বে। ডক্টর ইউনূসের নেতৃত্বেই গঠিত হলো অন্তর্বর্তী সরকার। সরকারে আসেন ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। এরপর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয় একের পর এক নতুন সিদ্ধান্ত। হাইকোর্টের রায় জাতীয় স্লোগান হিসেবে বাতিল, জয় বাংলা। নিষিদ্ধ ঘোষিত হয় ছাত্রলীগ। একের পর এক মামলায় দায় মুক্ত হতে থাকেন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, পিন্টু সহ বিএনপির বহু সংখ্যক নেতা। দেশের কূটনীতিতেও আসে আমূল পরিবর্তন। এতদিনের শত্রু যেমন পরিণত হতে থাকে বন্ধুতে, ঠিক তেমনি বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদের সাথে বাড়তে থাকে দূরত্ব। রাতারাতির সামনে চলে আসে এতদিনের সমালোচিত বহু রাজনৈতিক দল ও সংগঠন। আগামীর নির্বাচন সামনে রেখে দল গোছানোর তোড়জোড় সবার। সবকিছু নিয়ে রাজনৈতিক টানাপোড়েন, অস্থিরতা, অনিশ্চয়তার মাঝে দেশ এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে। তবে এত কিছুর মাঝেও তরুণদের উপর ভরসা রেখে ভবিষ্যতের অভিযাত্রার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। সংস্কার ও নির্বাচনের প্রতীক্ষা নিয়ে রাজনীতির মাঠেও চলছে হাঁকডাক। পতিত রাজনৈতিক দল আদৌ দেশে ফিরবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা, উৎকণ্ঠা। সবকিছু ছাপিয়ে নতুন বছরে বাঙালির প্রত্যাশা নতুন বাংলাদেশ।